সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি তোমার প্রভু কৃপায় ভালোই আছো। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহিতলাল রায়, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান, পাগলাপীর স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। আমরা আজকে যে ক্লাসে যাব, গত ক্লাসে আমরা হিসাবের শ্রেণীর পাঁচটা হিসাবের শ্রেণী হলো 5 ভাগে বিভক্ত, তার আমরা দুটো আলোচনা করেছি। আমরা তৃতীয় থেকে আজকে যাব মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্বর ইংরেজি হলো ওনার্স ইকুইটি, অর্থাৎ মালিকের নিজের শর্ত। যেটা এই ওনার্স ইকুইটিতে থাকবে মূলধন, উত্তোলন। আর তোমরা যখন পক্ষ নির্ধারণ শিখেছো তখনই জানো যে উত্তোলন যে কথা, আয় করো সেই কথা, জীবন বীমা প্রিমিয়ামও একই কথা। নিট লাভ, মূলধনের সুদ, উত্তোলনের সুদ, সাধারণ সঞ্চিতি, শেয়ার অধিকার বা শেয়ার প্রিমিয়াম, অধিকারের ইংরেজি হলো শেয়ার প্রিমিয়াম। এগুলো হলো মালিকানা সত্ত্ব। তা আমি আপাতত তোমাদের বলবো যে তোমরা পড়বে মূলধন, উত্তোলন আর সাধারণ সঞ্চিতি, এই তিনটে এখান থেকে পড়ো, আর বাকিগুলো পরে হবে। এখন আমরা চতুর্থ ভাগে গেলাম, আয়, যার ইংরেজি হলো রেভিনিউ। আয় কতগুলো ভাগে ভাগ। প্রত্যক্ষ আয় আছে, বিক্রয় সেবায়, এই দুটো হলো প্রত্যক্ষ আয়। অন্যান্য আয় আছে, ভাড়া প্রাপ্তি, কমিশন প্রাপ্তি, জ্বালানি কারবারে, পণ্য বিক্রয় লাভ, শিক্ষানবিশ ছালানি, উপভাড়া, বিনিয়োগের সুদ, প্রদত্ত ঋণের সুদ, ব্যাংক জমার সুদ, সম্পত্তি বিক্রয় লাভ, বেতন ভাড়া, সুদ, কমিশন ইত্যাদি যদি পাওয়া যায়। তা আমরা আপাতত তোমাদের এইটুকু কাজ দিচ্ছি যে তোমরা চিনি সবগুলো পড়লে বেশি ভালো, কিন্তু আপাতত বিক্রয় পড়বা, বিক্রয় সেবায়, আর এখান থেকে নিচে পড়ো বেতন ভাড়া, সুদ, কমিশন ইত্যাদি যদি পাওয়া যায়। মানে প্রাপ্তি। তাহলে ওখানে তিনটে দিলাম পড়া, আর এখানে থাকলো এখানে মুখস্থ করে নাও, বিক্রয় সেবায়, বেতন ভাড়া, সুদ, প্রাপ্তি, কমিশন ইত্যাদি যদি পাওয়া যায়। আর যারা বেশি ইন্টারেস্টেড সবগুলো পড়লে আরো ভালো। তারপরে মুনাফা জাতীয় আয়। মুনাফা জাতীয় হলো প্রত্যক্ষ আয়, আর অন্যান্য আয় হলো মুনাফা জাতীয় আয়। এগুলো নৈবেত্তিকে থাকবে, এগুলো আমি এখন আর পড়তে বলতেছি না, আস্তে আস্তে হবে, কোনো লোড নেই। ব্যয়, এক্সপেন্সেস। ব্যয় হলো, ব্যয়ও ওইরকম কতগুলো ভাগ আছে। প্রত্যক্ষ ব্যয়, প্রত্যক্ষ ব্যয়ের আরেকটা নাম হলো বিকৃত পণ্যের ব্যয়। প্রান্তিক মজুত পণ্য, পণ্য ক্রয়, মজুরি, ক্রয়, পরিবহন, আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, বিশেষ পেকিং, ডক চার্জ। আর পরিচালন ব্যয় হলো বেতন ভাড়া, কমিশন, বিক্রয়, পরিবহন, রপ্তানি, যাতায়াত, অফিস খরচ, কারবার বা ব্যবসায় খরচ, মণিহারি, বিজ্ঞাপন, অনাদি পাওনা, অবচয়, অবলোপন। অন্যান্য ব্যয় আছে, শিক্ষানবিশ ভাতা, ব্যাংক চার্জ, মূলধনের সুদ, ঋণের সুদ, বিবিধ ক্ষতি, আগুনে বিনষ্ট ক্ষতি, সম্পত্তি বিক্রয়ের ক্ষতি, বেতন ভাড়া, সুদ, কমিশন ইত্যাদি যদি দেওয়া হয়। আচ্ছা, আমরা হিসাবের শ্রেণী বিভাগের 5টায় পড়লাম। 5 শ্রেণী: সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয়, ব্যয়। সম্পদ আর দায় আমরা গত ক্লাসে পড়েছি, আজকের ক্লাসে 3 নম্বর থেকে আরম্ভ, মালিকানা সত্ত্ব, আয়, ব্যয়। তা আমি ব্যয়ের এতগুলো তোমরা পড়বে, এগুলো এমনিতে 2-4 বার পড়বে, আরো দেখতে থাকবে, কিন্তু আমি পড়া দিচ্ছি, তোমরা এতগুলো পড়ার প্রয়োজন নাই। পড়বে তোমরা ক্রয়, মজুরি, ক্রয়, পরিবহন, এখান থেকে 3টে দিলাম, আর এই শেষের লাইনটা দিলাম, বেতন ভাড়া, সুদ, কমিশন যদি দেওয়া হয়। বেতন এন্ট্রিটা আয়ও হতে পারে, ব্যয় হতে পারে। যেমন ধরো আমরা চাকরি করি, মাস শেষে বেতন পাই, আমাদের কাছে এটা হলো বেতন, হলো আয়। আর তোমরা মাস যায় যখন, তখন আমাদের কলেজে বেতন দাও, এটা হলো তোমাদের কাছে ব্যয়। ভাড়া, বাড়িওয়ালা ভাড়াটিয়ার কাছ থেকে যেটা মাস শেষে পায় সেটা হলো তার আয়, ভাড়া বাবদ আয়। আর ভাড়াটিয়াকে যে ভাড়াটা দিতে হয় সেটা হলো তার ব্যয়। তো অতএব বেতন, ভাড়া, সুদ, এইরকম এগুলো আয়ও হতে পারে, ব্যয়ও হতে পারে। আমরা কিভাবে বুঝবো আয়, কিভাবে বুঝবো ব্যয়? যদি প্রশ্নে বলা থাকে যে দেয়া হলো,
তাহলে হলো ওটা ব্যয়। আর যদি পাওয়া গেল বা প্রাপ্তি থাকে তাহলে হবে আয়। ওকে, তো এই পাঁচটার এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমরা আগেও তোমাদের ক্লাসে বলছিলাম যে হিসাবের শ্রেণী আর পক্ষ এই দুটো যদি ভালো করে পড়া যায় 40%-এর চেয়েও বেশি পড়া হয়ে যাবে আমাদের হিসাব বিজ্ঞানের। তা এখন এবং আমরা কাজ দিচ্ছি প্রতিদিনই হালকা হালকা করে কাজ। হিসাবের শ্রেণী পাঁচটা: সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয়, দায়। কিন্তু আমি সম্পদেরও কয়েকটা কাজ দিয়েছি, মালিকানা আয়েরও দায়েরও কয়েকটা কাজ দিয়েছি, মনে হয় 4টা পয়েন্ট দিয়েছি শুধু। আর মালিকানা সত্ত্ব তো আমি শুধু 3টে পয়েন্ট দিলাম: মূলধন, উত্তোলন, আর হলো সাধারণ সঞ্চিতি। এই 3টে মালিকানা সত্ত্ব। আর যারা বেশি পড়তে পারে আরো পড়বে, কিন্তু আপাততর জন্য এই 3টে যেন ক্লিয়ার থাকে। তারপর আয়ের ক্ষেত্রেও আমরা বললাম অনেকগুলো আয় আছে, কিন্তু আয়ে আমরা বললাম যে আয় আপাতত পড়বে বিক্রয় সেবায় আর বেতন, ভাড়া, সুদ, কমিশন ইত্যাদি যদি পাওয়া যায়, মানে বেতন যদি পাওয়া যায় তাহলে ওটা আমরা আয় লাগবো। আর ব্যয়ের ক্ষেত্রে আমরা বললাম পড়বে তোমরা ক্রয়, মজুরি, ক্রয়, পরিবহন। এই পণ্য ক্রয়, মজুরি, ক্রয়, পরিবহন। আর বলা হলো বেতন, ভাড়া, সুদ, কমিশন যদি দেয়া হয় তাহলে আমরা ব্যয় পড়ব। ওকে, তাই এখন এখানকার প্রশ্ন হলো এই, বেতনটা আয়ও আসবে ব্যয়ও আসবে। কিন্তু এখানে আর একটা কথা হলো এই, যদি বেতনের ক্ষেত্রে কোনো বলা না থাকে, শুধু বেতন দেওয়াও বলা নাই, বেতন পাওয়াও কথা বলা নাই, শুধু বলা আছে বেতন, তখন আমরা কি করব? তখন আমরা এই কাজটা করব, ব্যয় হিসাবে ধরবো। যদি কোনো বলা না থাকে, ভাড়ার ক্ষেত্রে কোনো বলা নাই, ভাড়া দেওয়া হলো না পাওয়া গেল বলা নাই, তখন ভাড়াকে আমরা ব্যয় ধরবো। ওকে, তা আমি বারবার বলতেছি একই কথা, যে হিসাবের শ্রেণীটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা সুন্দর করে হিসাবের শ্রেণীটা পড়বা। তাহলে হিসাবের শ্রেণীতে আমাদের 5টা শ্রেণী পড়া হয়ে গেল: সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয়, ব্যয়। এবং এই যে 5টা যে শ্রেণী পড়া হলো, এই 5টা শ্রেণী খুবই গুরুত্বপূর্ণ। এবার এবং আমরা দেখবে যে পরবর্তীতে কেন এগুলো গুরুত্বপূর্ণ। পক্ষ নির্ধারণ আর হিসাবের শ্রেণী এই দুইটার উপরেই বেশি জোর দিতে হবে। আচ্ছা, একটা ব্যয় আছে মুনাফা জাতীয় ব্যয়, সেটা হলো ওখানে যেমন আমরা বললাম মুনাফা জাতীয় আয়, এখানে হলো মুনাফা জাতীয় ব্যয়। মুনাফা জাতীয় ব্যয় হলো প্রত্যক্ষ ব্যয়, আর অন্যান্য ব্যয় মিলে হলো মুনাফা জাতীয় ব্যয়। আচ্ছা, এগুলো পরবর্তীতে জানা লাগবে অন্যান্য চ্যাপ্টারে। মানে এই যে এখানে শ্রেণীর যে আমরা কথাগুলো বললাম, এগুলো সবগুলোই একদিন আমাদের হয়ে যাবে, মানে একদিন সবগুলো আমাদের লাগবে। এবং আমরা তখন আস্তে আস্তে আমরা যাই, আগে একবারে যাওয়ার প্রয়োজন নেই আমাদের। আর এতগুলো একবারে গেলে আমরা মনে রাখতে পারবো না। এখন আমরা আসতেছি ডেবিট ক্রেডিট। ডেবিট ক্রেডিট তো আমরা আগেই তোমাদের বলেছি ডেবিট ক্রেডিটটা কি। ডেবিট ক্রেডিটের কথা বলা ছিল যে প্রতিটি লেনদেনের দুটো পক্ষ থাকে। কেন দুটো পক্ষ থাকে? যে লেনদেন অর্থ হলো আদান প্রদান, আদান প্রদান তো একাই সম্ভব হয় না, সেই জন্য লেনদেনের কটা পক্ষ থাকে? দুটো পক্ষ থাকে। দুই পক্ষের মধ্যে এক পক্ষ সুবিধা গ্রহণ করে আর এক পক্ষ সুবিধা প্রদান করে। যে পক্ষ সুবিধা গ্রহণ করে সেই পক্ষ হলো গ্রহীতা বা ডেবিট, আর যে পক্ষ সুবিধা প্রদান করে সেটা হলো দাতা বা ক্রেডিট। এই যে আমরা পক্ষ নির্ধারণের সময় ডেবিট ক্রেডিট তোমাদের নির্ধারণ করে দিয়েছিলাম, আমরা কতগুলো সিস্টেম দিয়েছিলাম যাতে তোমরা প্রাথমিক অবস্থায় সহজে বুঝতে পারো। সেই সিস্টেমগুলো ছিল এইরকম, যে নগদান হিসেবের ক্ষেত্রে তোমরা বিবেচনা করে দেখবা যে অর্থ আমার কাছে আসলো না চলে গেল। যদি অর্থ আসে তাহলে নগদান হবে ডেবিট, আর যদি অর্থ চলে যায় তাহলে নগদান হিসেবে হবে ক্রেডিট। আচ্ছা, ভালো কথা। তো এখন সেই রকমের ক্ষেত্রে এখানে আমরা বলতেছি এখানে কি হবে, এখানে তোমাদের কথাটা হলো এই, যে সবচেয়ে বড় কথা হলো যখন এই সম্পদের ক্ষেত্রে আমরা ডেবিট ক্রেডিট বের করতে যাব, তখনকার সিস্টেমটা হলো এই রকম। দেখো, সম্পদ আর ব্যয় শ্রেণী তো আমরা 5 প্রকার পড়লাম। 5 প্রকারের মধ্যে সম্পদ আর ব্যয় যদি ডেবিট হয়, সম্পদ আর ব্যয় যদি এই বৃদ্ধি পায় তাহলে হলো ডেবিট। পাঁচটা শ্রেণীর মধ্যে সম্পদ আর ব্যয় যদি বৃদ্ধি পায়, বৃদ্ধি পেলে কি করব আমরা?
ডেবিট করব। আচ্ছা, বৃদ্ধি পেলে ডেবিট আর হ্রাস পেলে হবে ক্রেডিট। মূল কথা কিন্তু সম্পদ আর ব্যয় কি হবে? বৃদ্ধি পেলে ডেবিট আর হ্রাস পেলে হবে ক্রেডিট। আর মালিকেরা সত্ত্ব আয় দায়, এখন মালিকেরা সত্ত্ব আয় দায় এটার বিপরীতটা হবে, উল্টো দিকে হবে। হ্রাস পেলে ডেবিট আর বৃদ্ধি পেলে ক্রেডিট। কথা বুঝে গেছে? কোনো হিসাব, নগদান হিসাব, যেমন নগদান হিসাব হলো সম্পদ, তখন নগদান হিসাব কিভাবে ডেবিট বুঝবো আমরা? যদি বৃদ্ধি পায় তাহলে হবে ডেবিট, আর যদি হ্রাস পায় তাহলে হবে ক্রেডিট। আসবাবপত্র সম্পদ, আসবাবপত্র যদি লেনদেনের মাধ্যমে বোঝা যায় যে বৃদ্ধি পেয়েছে তাহলে আসবাবপত্র হবে ডেবিট, আর আসবাবপত্র যদি হ্রাস হয় তখন বুঝতে হবে আসবাবপত্র ক্রেডিট। ওকে। অনুরূপ ব্যয়, বেতন দেওয়া হলো, তাহলে বেতন হিসাব, বেতন হলো ব্যয়, তাহলে বেতন হবে ডেবিট, বৃদ্ধি পেলে ডেবিট আর হ্রাস পেলে হবে ক্রেডিট। সোজা কথা, সম্পদ আর ব্যয় যদি বৃদ্ধি পায় ডেবিট আর হ্রাস পেলে ক্রেডিট। আর মালিকেরা সত্ত্ব আয় দায়, এটা আর ওইটা পড়লে আর এটা পড়ার প্রয়োজন নাই। এটা কি হবে? তার বিপরীতটা হবে। বিপরীতটা কিরকম? সম্পদ ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, আর এটা হলো হ্রাস পেলে ডেবিট। ওটা হলো হ্রাস পেলে ক্রেডিট, এটা হলো বৃদ্ধি পেলে ক্রেডিট। ওকে। আচ্ছা, এখন সবচেয়ে বড় কথা হলো যে কথাটা আমি বলতে চাচ্ছি, এই যে আমরা যে শ্রেণীটা পড়ালাম, শ্রেণী শেষ হয়ে গেল আমাদের, এবং গুরুত্বপূর্ণ একটা কাজ শেষ হয়ে গেল। এই শ্রেণীটা তোমরা খুবই ভালোভাবে দেখবা, এবং এখান থেকে যে ডেবিট ক্রেডিট, এখন বিভিন্নভাবে প্রশ্ন আসবে। তোমরা এমনিতে যে ডেবিট ক্রেডিট আমরা শিখেছি প্রথমে দিক, এখন তোমরা এখান থেকেও জানতে পাবা। নৈবেত্তিকে আমি একটা নৈবেত্তিক প্রশ্ন রাখি তোমাদের, যে এখন মনে করো যে আসবাবপত্র বিক্রয়, তা তোমরা তো জানো যে আসবাবপত্র বিক্রয়ের, আসবাবপত্র হলো সম্পদ, তা আসবাবপত্র বিক্রয় হলো। তো এখন বলো তো দেখি যে আসবাবপত্র ডেবিট হবে না ক্রেডিট হবে আসবাবপত্র হিসাব? তাহলে আসবাবপত্র বিক্রয় করলাম, তার মানে আমার এখানে যদি 10টা আসবাবপত্র ছিল, মানে 10,000 টাকার আসবাবপত্র, 1 লাখ টাকার আসবাবপত্র ছিল, সেখান থেকে যদি 10,000 টাকার আসবাবপত্র আমি সেল করে দিলাম, মানে আমার আসবাবপত্র কমে গেল মানে হ্রাস পেল। তাহলে আসবাবপত্র আমার হ্রাস পেল, তাহলে হ্রাস পেলে কি হবে? ক্রেডিট হবে। তার মানে আসবাবপত্র হিসাবটা ক্রেডিট হবে। ওকে, এইরকম করে জানতে পাবা। আচ্ছা, সবচেয়ে বড় কথা হলো শ্রেণীর যে বিষয়গুলো আছে, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয় ব্যয়, এটা আমাদের অবশ্যই ক্লিয়ার থাকতে হবে। এটা বিকল্প কিছু নাই, এটা আমাদের জানতেই হবে। আচ্ছা, তোমাদের বাড়ির কাজ আমি দিচ্ছি, বাড়ির কাজটা দেখো। পর্দয় হিসাবে যে নৈবেত্তিকের কথা বললাম, পর্দয় হিসাব কোন ধরনের হিসাব? পর্দয় হিসাবটা কোন ধরনের হিসাব সেটা বলা হলো, যে পর্দয় হিসাবটা কোন ধরনের হিসাব। তাহলে হিসাবের শ্রেণী বিভাগ পাঁচটার মধ্যে কোনটা পড়বে? মালিকানা সত্ত্ব, দায়, ব্যয়, আয়। তোমরা তো বুঝতে পারতেছো। বিক্রয় কোন ধরনের হিসাব, মানে শ্রেণী বিভাগের কথাই আমরা বললাম। তবে উত্তোলন কোন ধরনের হিসাব, ক্রয় কোন ধরনের হিসাব, তার মানে শ্রেণী বিভাগের আলোচনা সব। সাধারণ সঞ্চিতি কোন ধরনের হিসাব, সব শ্রেণী কথা, সব হলো শ্রেণী বিভাগের আলোচনা। 5টা নৈবেত্তিক আমরা দিলাম, এবং এগুলো পরীক্ষায়ও আসে এইভাবে। তা তোমরা আশা করি আজকের ক্লাসটা বুঝেছো। কাজও অল্প, খুবই কম কাজ, বেশি কাজ নাই এখানে, খুব অল্প কাজ। যে আমরা শ্রেণীর ক্লাসটা 2 ভাগে ভাগ করে নিলাম, দুইটা প্রথমে পড়াচ্ছি, আজকে 3টা, এবং এগুলোর মধ্যে যেগুলো শ্রেণী ছিল সবগুলোই আমরা পড়াও দিলাম না, ইন্টারভিউ কমাই দিলাম, এবং এখন মুখস্থ। আর এই ইয়াটা তোমরা সবসময় দেখবা যে শ্রেণীতে কোনটা কোন হিসাবে, তার পরবর্তীতে আমরা বুঝবো যে এগুলো দিয়ে আমাদের কি কাজটা হবে, বা আমাদের কত সহায়ক হবে। তার মেইন আলোচনা আমাদের হিসাব বিজ্ঞানে আমি বলছিলাম যে হিসাবের পক্ষ নির্ধারণ এবং শ্রেণী বিভাগ, দুইটাই কিন্তু আমরা শেষ করলাম।
এখন আমরা ডাইরেক্ট অঙ্কে যেতে পারবো। নেক্সট ক্লাস থেকে আমরা একেবারে অঙ্কে চলে যাব, একটা গণিতে প্রবেশ করবো। তো আমরা আমাদের হিসাব বিজ্ঞান পড়তে গেলে যে জিনিসগুলো জানার প্রয়োজন সেগুলো আমাদের মোটামুটি জানা হয়ে গেল। এখন আমরা অঙ্কে যেতে পারবো। আগামী ক্লাস থেকে আমরা অঙ্কে যাব। তোমরা এগুলো করতেই থাকবে, পক্ষ নির্ধারণ আর এটা। আচ্ছা, তো আশা করি তোমরা ভালোই আছো, ভালোই থাকিও। সবাইকে আমি ধন্যবাদ জানাই, আর আমার জন্য তোমরা দোয়া রাখবা। এই বলে আজকে এখানে শেষ করলাম।